এবার মহা বিপদে পড়েছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে দেশে পাঠাবে ভারত। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বিচার শুরু হলে ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধভাবে ভারতে অবস্থানের মেয়াদ শেষ। আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। ভারতের মাথার মধ্যে একটা জিনিস খুব শক্তভাবে ঢুকে গেছে, তারা মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশের আসলে কোনো গতি নেই। ইউনুসকে পাত্তা দিলাম না। ইউনুস মানে একটা আমাদের কি বলে কত রাজ্য হয়ে ভারত আসলে মানুষ হবে না, যেটা মনে হয় এরা শেখ হাসিনা আওয়ামী লীগের এই চক্কর থেকে বেরোবে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন ডক্টর ইউনূস ভারতের সঙ্গে জাতিসংঘে মানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী ডাইরেক্ট না বলে দিয়েছেন ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করবেন না। অবশেষে নরেন্দ্র মোদীকে খেল দেখিয়ে দিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এবার পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এক পাশে গিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদী এখন খুব ভয়ে আছে, কারণ পাকিস্তান আর ডক্টর ইউনূস যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাহলে মহা বিপদ অপেক্ষা করতেছে নরেন্দ্র মোদীর। দর্শক শ্রোতা, আরও একটি গরম নিউজ হলো শেখ হাসিনাকে খুব দ্রুত বাংলাদেশে নিয়ে আসার কাজ চলতেছে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। সম্মানিত দর্শক শ্রোতা, তিনি এটাও বলেছেন যে ৪৫ দিন শেখ হাসিনার ভিসার মেয়াদ ছিল, এই ৪৫ দিন শেখ হাসিনার ভিসার মেয়াদ শেষ। এখন খুব দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব, এটাই বলেছেন তিনি। নরেন্দ্র মোদী এবং তার সকল সরকারের আইনমন্ত্রীরাও বলেছেন যে শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি। মহাবিপদ অপেক্ষা করতেছে শেখ হাসিনার। সম্মানিত দর্শক শ্রোতা, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। ভারতের মাথার মধ্যে একটা জিনিস খুব শক্তভাবে ঢুকে গেছে, তারা মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশের আসলে কোনো গতি নেই। তবে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ, সেই ক্ষেত্রে ভারতের উপর আমরা অনেক কিছুতে ডিপেন্ডেবল। তবে বিষয়টা শুধুমাত্র যে আমরাই ডিপেন্ডেবল তা কিন্তু না। আপনি যদি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখেন, ভারতের যেই কী বলে যে ফরেন কারেন্সি মানে রেমিটেন্স, সেই রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ সম্ভবত তৃতীয় বৃহত্তম ফরেন রেমিটেন্স নেওয়ার মতন একটা দেশ, যেখান থেকে তাদের শুধুমাত্র ফরেন রেমিটেন্স যাচ্ছে না, তাদের ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা অনেক কিছুই বাংলাদেশের সাথে কানেক্টেড। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর প্রথমেই কিন্তু মোদির কাছে ফোন দিয়েছিলেন, আর সেই মোদি বিভিন্ন কারণে ডক্টর ইউনূসের সাথে একটা সম্পর্ককে পাশ কাটিয়ে চলেছেন। দীর্ঘদিন যাবৎ একটা সাইড বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে যে আপকামিং জাতিসংঘের যে একটা বৈঠক আছে, সেই বৈঠকে সাইডলাইনে মোদি এবং ইউনূস বসবেন। কিন্তু ভারত কালকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে মোদির সাথে ইউনূস সাহেবের এই মুহূর্তে কোনো ধরনের বৈঠক হতে যাচ্ছে না। তবে বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সবচেয়ে বড় চিরশত্রু হিসাবে খ্যাত পাকিস্তান, আর সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এবার বৈঠকে বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এটা একদম উচিত শিক্ষা হয়েছে। টেনশনে থাকা দরকার যে বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য কোন লেভেলে যাবে। তারা মনে করছে আমরা দেখা দিব না, ইউনূস সাহেব কি করবে, না, এটা দরকার আছে টিট ফর ট্যাট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেশ কয়েকদিন যাবৎ চেষ্টা করছিলেন একটা বৈঠকের আয়োজন করতে। দিন শেষে আবার বাংলাদেশের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন ইউনূস সাহেব। নিউ ইয়র্কে অধিবেশনের ফাঁকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আর ভারতের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকটা আপাতত ক্যান্সেল হয়েছে। এছাড়া আয়োজক দেশ হিসাবেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে আমাদের প্রধান উপদেষ্টার। সূত্র বলছে আগামী ২৩শে সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। ২৪শে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন। ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন, আর ওই দিনই সব আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। আর এই কি বলে যে প্রোগ্রামটার মাঝখানেই জাতিসংঘের বৈঠকের দিনই আপনার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাইড বৈঠকে বসবেন। এখন এই সাইড বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হবে? অধিবেশনের ফাঁকে এখানে যে বৈঠকটি হবে সেটা নিশ্চিত। এখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের সাথে এখানে আরও থাকবেন সম্ভবত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আরও বিভিন্ন দেশের যারা আছেন তারা। আর এখানে বেসিক্যালি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে
যে আভ্যন্তরীণ সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে নিতে চায় পাকিস্তান। তার উপর আরও হয়তো অনেক ধরনের এখানে আলোচনা আসবে। এখন এই আলোচনাতে কি কি আসবে এটা সম্পর্কে আগাম কোনো বার্তা দিচ্ছে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তা আমরা যদি দেখি এখানে ইউনূস সাহেবের লম্বা সফর পরিকল্পনা, আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আপনার এটাকে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সফল বৈঠক হতে যাচ্ছে পাকিস্তান এবং ডক্টর ইউনূসের মধ্যে। এই মুহূর্তে দরকার আছে, ভারত যদি মনে করে যে না গাছ উঠে গেছে তো গাছ উইটা থাকো, বিকল্প বাংলাদেশের কাছে অনেকগুলোই আছে। এই জিনিসগুলো ভারত থেকে ভালো লাগে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য সারা পৃথিবী ঘুরে, তো সেইখানে নরেন্দ্র মোদীর সাথে পজিটিভ যেটা দিছে, আমি প্রথমে না করছিলাম যে উনি যে এইভাবে হাতটা বাড়াইছে মোদী কিন্তু এই কাজটা করবে না, নানান কারণে করবে না, আর দিন শেষে সেটাই সত্য হলো। আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে, সেগুলি আপনাদের জানাবো। এখনই জানিয়ে দিচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে, প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে, আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। সংবিধান কীভাবে গৃহীত হবে এটা যদি আমি বলে দিই তাহলে তো কনসালটেশনের প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট এই কমিশনটা গঠন করা হয়েছে, তারা সকল সম্ভাবনা পর্যালোচনা করে দেখবে। যেমন আপনি বলেছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করতে পারে, গ্রহণ করতে পারে, আবার রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে কোনো সংবিধান প্রণয়নের কাজ চলতে পারে। কি হবে এই ডিসিশন আমরা নেব না, এই ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ, এবং জনগণের পক্ষ থেকে কাজ করার জন্য এই কমিশন করা হয়েছে। কমিশনে যতভাবে পারা যায় সমাজের সকল অংশের মতামতের প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে, আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় অন্তত 1000 মানুষকে হত্যা করেছে, আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না, এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে। এখন আমরা যখন কাজ শুরু করব, আমরা এই কমিশনগুলোর উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সকল সেকশনের সাথে আলাপ করব, প্লাস আপনাকে বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব। ওই কমিশনগুলো ঠিক ওইভাবে আলাপ করে নাই। আমরা একটা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই, যাতে পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও এটার মধ্যে এক ধরনের মালিকানা অনুভব করে এবং এটা কন্টিনিউ করে। বাস্তবায়ন, আপনি সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন, বাস্তবায়ন তো অনেক বড় চ্যালেঞ্জ। একটা ডকুমেন্ট প্রডিউস করাচ্ছে, বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবাইকে সহযাত্রী করার জন্যই আমরা এই কনসালটেশন প্রসেসটা শুরু করব। এবং আপনাকে আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত কমিশনের রিপোর্ট আছে সেগুলি অবশ্যই আমরা বিবেচনায় নিব। আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে, সেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সেটা কিছু আলামত আপনারা কালকে পত্রিকাতে আপনারা নিজেরাই ছাপবেন যে 3 জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। প্রক্রিয়াগত কারণের প্রক্রিয়া সৃষ্টি করার মাধ্যমে ব্যক্তির দায়বদ্ধতা বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি,
বা আপনার আরও বেশি দায়িত্বশীল করার অনেক স্কোপ আছে, এটা আপনার সাথে আমরা এগ্রি করছি। আমরা ইনফ্যাক্ট সারা জীবন সংস্কার নিয়ে কাজ করেছি। কিছুদিন আগেও আমি জাস্ট সিভিল সোসাইটির অংশ ছিলাম, বদিউল আলম মজুমদার ভাই আছেন, মাহফুজের অনেক চিন্তাভাবনা আছে, তার বইও আছে, দেখবেন এসব ব্যাপারে। অবশ্যই আমি আপনার সাথে একমত। প্রক্রিয়া অবশ্যই আমরা যতটুকু প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা যায় সেটা আমরা করব, বাট এটার সাথে সাথে ব্যক্তিরাও ইম্পর্টেন্ট বলে মনে করি। আমাদের যে আরও সংস্কার কমিশন আছে, এই সংস্কার কমিশনগুলো কিন্তু এই সংস্কার কমিশনের রেজাল্টের জন্য ওয়েট করবে না। আপনারা দেখবেন স্যার বিদেশ থেকে আসার পরপরই শিক্ষা, স্বাস্থ্য, তারপর স্থানীয় শাসন, এই সমস্ত বিভিন্ন প্রসঙ্গে আমাদের সংস্কার কমিশন কাজ শুরু করবে। আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে কিছু কিছু প্রস্তাব থাকবে আমরা তাৎক্ষণিকভাবে করতে পারবো, কিছু কিছু প্রস্তাব থাকবে মধ্যমেয়াদী, কিছু কিছু থাকবে দীর্ঘমেয়াদী, কিছু কিছু হয়তো প্রস্তাব থাকবে হয়তো যেটা আগামীতে নির্বাচনে বিজয়ী সরকারের জন্য থাকবে। আমরা আসলে প্রস্তাবটা না পাওয়া পর্যন্ত কিছু বুঝতে পারছি না। তবে কিছু বুঝতে পারছি না মানে ক্লিয়ারলি আপনাকে বলতে পারছি না ঠিক কোনটা কতদিন হবে, কারণ আমি তো জানি না এখানে কী সুপারিশে আসছে। তবে আপনাকে একটা জিনিস বলতে চাই, এমনি এটা খুব আপনাদের রেলিভেন্ট মনে হতে পারে, এমনি আমাদের মধ্যে এই আলোচনাটা হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ফিরে আসার পর আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের চিন্তা করব। তারপর একটা স্টেজে এরপরে, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন ছাড়া আমরা ভোটার তালিকা আপডেট করার কাজ শুরু করতে পারি না। এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব। মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকব। নিউ ইয়র্কে ইউনুস মোদি বৈঠক এখনো চূড়ান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব এই বক্তব্যের মধ্য দিয়ে দর্শক একটা পাগলও বুঝবে যে আসলে ভারতের কোনো ইচ্ছা নেই। তারা একটু তাদের ঠেড়াগিরি দেখানোর চেষ্টা করতেছে যে ইউনুসকে পাত্তা দিলাম না, ইউনুস মানে একটা আমাদের কি বলে কদর রাজ্য হয়ে তার প্রধান এখন সে যে তিনি লম্বা লম্বা কথা বলছে, পাত্তাই দিলাম না, এরকম একটা ভাব। ভারত আসলে মানুষ হবে না, এটা আমার যেটা মনে হয়। এরা শেখ হাসিনা আওয়ামী লীগের এই চক্কর থেকে বেরোবে না, এবং এটাই বোধহয় তাদের চূড়ান্ত পরিণতি। মানে ভারত ছাড়া বাংলাদেশের বহু দেশ বন্ধু হবে, অনেক দূরের দূরের দেশ, কিন্তু ভারত হবে না। কেননা ভারতের একটা নিজস্ব মনস্তত্ব আছে, সেই মনস্তত্ব আওয়ামী লীগ, শেখ হাসিনা এর মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং এই ঘুরপাক খাইতে খাইতে কিন্তু ভারত কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের কাছ থেকে। তারপরেও তাদের শিক্ষা নেই। ইউনুস যাবে নিউ ইয়র্কে, অন্তর্বর্তী সরকারের প্রধান, রাজনৈতিক পট পরিবর্তনের পর তার নেতৃত্বে চলছে বাংলাদেশ। সেই প্রতিবেশী নাকি মানে প্রথম, তাদের নাকি পররাষ্ট্রনীতির মূল হচ্ছে কি মানে প্রতিবেশী প্রথম। তো প্রতিবেশী প্রথম হলে তো ইউনুসের সাথে এখন চূড়ান্ত হয় না কেমনে? বলতে তো পারতো পররাষ্ট্র সচিব। অবশ্যই দেখা হবে নিউ ইয়র্কে, এটা এত একটা সুযোগ যে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে আমাদের নেতা এবং বাংলাদেশের বর্তমান নেতা দুইজনের মধ্যে কথা হবে। আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় এটা নিরসন হবে। সেটা কথা না বলে ওনার বক্তব্যের ভিত্তিতে যে শিরোনামটা যে নিউ ইয়র্কে এখনো চূড়ান্ত হয়নি কেন? তো পাকিস্তানের শাহবাজ শরীফ কিভাবে জানে যে তার সাথে দেখা হবে? সবাই জানে। ইউনুসের সাথে বাইডেনেরও কথা হবে, দেখা হবে। আর এত বড় এখন নরেন্দ্র মোদী যে ওনার সাথে দেখা হবে কিনা এখনো ওনারা চূড়ান্ত করেনি। তার মানে ওই বাংলাদেশ মাপ চাইবে যে ভাই বেয়াদবি করছি, এখন আমাদের একটু দেখা যদি দাও, মানে মোদীর যদি পদধূলি একটু আমরা পাই, তাহলে দেশের জনগণ ভাববে যে ভারত আমার সাথে আছে, সুতরাং আমাদেরকে কেউ সরাইতে পারবে না, যেটা শেখ হাসিনা করে গেছে। ভারত আছে, দরকার এক সেনাবাহিনী পাঠাই দিয়ে মানে ঠান্ডা করে দেবে, ক্ষমতা থেকে কে সরাবে, এরকম একটা ভাব ছিল। তো এখনো সেই ভাবটাই রয়ে গেছে ভারতের মধ্যে, যার জন্য আর কদিন পরেই ইউনুসের সফর 4 দিনের থাকবে তিনি নিউ ইয়র্কে। তিনি পররাষ্ট্র সচিব এখন বলতে পারছেন না যে মানে দেখা হবে কিনা। খবর যেটা হচ্ছে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি এখন চূড়ান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ বৃহস্পতিবারের সংক্রান্ত প্রশ্নের জবাবে নির্দিষ্ট কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন, অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে, তা নিয়ে আলোচনা চলছে। সবকিছু নির্ভর করছে উপযুক্ত সময় নেতাদের উপস্থিতির উপর। কার কার সঙ্গে বৈঠক হবে তা চূড়ান্ত হলেই বলা যাবে। মানে অনেকের সাথে হবে, কিন্তু ভারত বাংলাদেশেরটা বলতেই পারছেন না। বাংলাদেশের সাথে বৈঠকের যদি সত্যি ইচ্ছা থাকে, তাহলে এতক্ষণে দৌড়ঝাঁপ করে সময়টা ঠিক করা যায় না যে মানে মোদী কখন পৌঁছাবেন, ডক্টর ইউনুস কোন সময় থাকবেন। তো এটা সমন্বয় করার এটা কোনো ব্যাপার আসলে ইচ্ছা নেই। ওই যে তাদের পছন্দের সরকার পড়ে গেছে, সুতরাং আওয়ামী লীগ ধ্বংস হয়েছে আর ওনাদের বিরাট পরাজয় হয়েছে, এরকম একটা ভাব আর কি। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে কিনা সেই বিষয়ে পররাষ্ট্র সচিব স্পষ্ট কোনো জবাব দেয়নি। বলবে মোদী যে মাল, সে কিন্তু ঠিকই বলবে যে বাংলাদেশে তো চরম অবস্থা, সংখ্যালঘুদের অবস্থা খারাপ, মেয়েদেরকে একদম শেষ করতেছে, আপনি তাদের একটা বিবৃতি দেন। এই কথা বলে তো বাইডেনও তো কি বলবো আর গালি আর দিলাম না, ওই টাইপের লোক না যে মোদির কথা শুনে সে কাজ করবে।
বাইডেনের যা বোঝার, আমেরিকার যা বোঝার বুঝে গেছে তারা। তারা যে তাদের ক্ষুদ্র আঞ্চলিক মানে স্বার্থে কি করতে পারে সেটা তাদের একটা হয়ে গেছে। এই জন্য এখন চীনও দরকার হয় বাংলাদেশের পাশে আসুক, তাতেও এখন আমেরিকার কোনো আপত্তি নেই। যাই হোক, এখন বিষয়টা হলো এই যে দেখা যাক, যদি নিউ ইয়র্কে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হবে, বাইডেনের সাথে হবে, অনেকের সাথে দেখা হবে, মোদির সঙ্গে দেখা হবে না। এই যে দেখা হবে না, এইটা পরিস্থিতির ফলাফল হবে আরো খারাপ। তা আমার ধারণা যে এখনো নিশ্চয়ই ভারত এত নির্বুদ্ধিতার পরিচয় দেবে না। যদি দেয় তাহলে বোঝা যাবে যে তাদের একটা চূড়ান্ত রকম তারা বাংলাদেশের ব্যাপারে একটা হোস্টাইল বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে রাজনীতি নিয়ে কি চলতেছে। দর্শক শ্রোতা, জাতিসংঘে অধিবেশনে গিয়ে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন সেখানকার এক সাইটে, কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে কোনো রকম পাত্তাই দেয় নাই। তার সঙ্গে বৈঠক করা তো দূরের কথা, তাকে পাত্তাই দেয় নাই। নরেন্দ্র মোদী মহা বিপদে পড়তে চলেছে, কারণ দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীর এই বিষয়টি খুব ভালোভাবে নেয়নি। এই জন্য ডক্টর ইউনূস এবার পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তানের প্রেসিডেন্টও বৈঠকে রাজি হয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা আন্দাজ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং ডক্টর ইউনূস যদি বৈঠকে বিস্তারিত কোনো বিষয় নিয়ে তো আলোচনা হবেই। আর ভারতের এক নম্বর শত্রু পাকিস্তান, আবার মনে করেন বর্তমানে ইউনূসের সঙ্গেও কাজ করতে চাচ্ছে না নরেন্দ্র মোদী। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস আর পাকিস্তান যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাহলে কিন্তু মহা বিপদে পড়বে ভারত। নরেন্দ্র মোদীর ক্ষমতা চলে যেতে পারে, নরেন্দ্র মোদীর পতন হতে পারে। অপরদিকে আপনারা এটাও জানতে পারলেন যে শেখ হাসিনার ভিসার মেয়াদ শেষ। তিনি বৈধভাবে ৪৫ দিন থাকার মতন তার ক্ষমতা ছিল, তার ৪৫ দিন মতন থাকার ক্ষমতা শেষ, তার ভিসার মেয়াদ শেষ। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে শেখ হাসিনাকে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে আসা যাবে, কারণ তার ভিসার মেয়াদ শেষ। তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই কাজ চলতেছে। আর ভারতের সেখানকারও বড় বড় নেতাকর্মীরা, সেখানকার সরকার প্রধানরা বলেছেন শেখ হাসিনাকে খুব দ্রুত সময়ে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেব। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সামনে মহা বিপদ অপেক্ষা করতেছে। বাংলাদেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং যে ১১৮টি মামলা করা হয়েছে, ১১৮টি মামলায় অবশ্যই শেখ হাসিনার যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে। যাই হোক দর্শক শ্রোতা, ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।